আচ্ছা, আমি এইখান থেকে প্রশ্ন কালেক্ট করছি। এখান থেকে দেখি কয়টা। এই প্রশ্ন তো আমরা কালকে আলোচনা করছি, তাই না? আচ্ছা, এই প্রশ্নের নিচে আমাদের কত পর্যন্ত যেন আলোচনা হয়েছিল কালকে? 16 পর্যন্ত, না? কালকে আমাদের এই প্রশ্নটা 16 পর্যন্ত আলোচনা হয়েছিল, না? জি জি। তাহলে আমাদের 17তে কি আছে? কারেক্ট স্টেপস টু প্রোটেক্ট এ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উইথ এ পাসওয়ার্ড। এটা উত্তর কোনটা হবে? যেটা আমরা বলতে চাইছিলাম, এটা হচ্ছে যে 1 নম্বরটা হবে ফাইল ইনফো প্রোটেক্ট প্রেজেন্টেশন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তাই হবে না? 17 নম্বরটা ফাইল ইনফো, তারপর হচ্ছে প্রোটেক্ট প্রেজেন্টেশন, এরপর হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এরপর 18 নম্বর বলছে হাউ ক্যান ইউ অ্যাড এ নিউ স্লাইড ইন প্রেজেন্টেশন। আমরা কিভাবে F5 তে হচ্ছে আপনার স্লাইড শো প্রদর্শন করার জন্য, আপনি ফুল স্ক্রিনে দেখার জন্য, সেটা হচ্ছে F5 প্রেস। কিন্তু এখানে হবে সি নাম্বারটা। সবাই একটু আমরা দেখি যে ইনসার্ট ট্যাব থেকে ক্লিক অন নিউ স্লাইড। এখানে আপনাকে কি বলছে যে হাউ ক্যান ইউ অ্যাড এ নিউ স্লাইড ইন পাওয়ারপয়েন্ট। পাওয়ারপয়েন্টে আমরা নতুন স্লাইড কিভাবে নিয়ে আসবো? এটা কিন্তু নতুন পেজ বলে নাই বা নতুন একটা ফাইল না। প্রেজেন্টেশন যদি আমরা কন্ট্রোল এন চাপি, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন নতুন একটা ডকুমেন্ট আসবে, পাওয়ারপয়েন্টে সেম আসবে। এর জন্য এখানে উত্তরটা হবে সি নাম্বারটা, ইনসার্ট থেকে নিউ স্লাইড। আচ্ছা, এটা আমি তাহলে আবার প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই, সেটা আমরা দেখাই দিই। এখানে দেখেন, এই যে পাওয়ারপয়েন্টে যাওয়ার পর এই যে ইনসার্ট থেকে এই যে দেখেন ডান দিকে আছে নিউ স্লাইড, এটার কথা বলছে যে আমার এখানে বাম পাশে একটা স্লাইড আছে, আমি আরেকটা স্লাইড যদি নিয়ে আসতে চাই, বা এখানে সরাসরি যদি আমি চিহ্নতে ক্লিক করি, এই যে দেখেন চলে আসছে স্লাইড 1 স্লাইড 2। এই প্রশ্নের কথা বলছে যে আমি যদি চিহ্নতে ক্লিক করি, সরাসরি দেখেন এই যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে নিউ স্লাইডে ক্লিক করব। সবাই কি 18 নাম্বারটা বুঝতে পারছে? এরপর 19 নাম্বার, এটা তো অনেকের জানার কথা যে ক্যাট 5 অথবা আর যে আমাদের নেটওয়ার্কের যে কেবল আছে, সেই কেবলের মধ্যে পিন কয়টা থাকে আর যে 45 এ? 8টা। 8টি স্যার। আর যে 45 এর মধ্যে কানেকশনে আমার কয়টা কেবল থাকে? সেটা হচ্ছে 8টা। এরপর 20 নাম্বার, এটা আমাদের আছে একই প্রশ্ন দুইটা হয়ে গেছে। 11 নাম্বারের মধ্যে আছে, দেখেন ডিজাইন হবে উত্তরটা। যে কালার আমাদের গতকালের ডিজাইনের মধ্যে আমরা কিভাবে পেজ কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। যে আমাদের যদি পাওয়ারপয়েন্ট বেশ করি, এই পেজের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই যে ডিজাইন থেকে, দেখেন টেমপ্লেট, এই টেমপ্লেট আমরা যদি চেঞ্জ করতে চাই, আমার পেজে যদি আমরা যে টেমপ্লেট আকারে চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে সেই টেমপ্লেট ডিজাইন থেকে। এরপর ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার থেকে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমার টেমপ্লেট চেঞ্জ হয় না, মাউস কাজ করতেছে না। কি ব্যাপার? মাউস কি হ্যাং মারলো নাকি? আচ্ছা, আমাদের এটা হবে ডিজাইন থেকে। আচ্ছা, এরপরে 20 এর পর থেকে আমাদের 21 নম্বরের যে প্রশ্ন। আচ্ছা, আমি এই উত্তরগুলো এখানে করে রাখছি, করে দেব। এখানে বলছে যে হুইচ ইজ গুগল মিট ইউজড ফর। আচ্ছা, এটা প্রশ্নটা আমি দেখাই দিই, তারপর এটা দেখ। স্যার এখানে গুগল মিট, হোয়াই ইজ গুগল মিট ইউজ ফর, এটা যদি আমরা আমাদের মতো করে গুছিয়ে লিখে দেই যে
this it's used for virtual meeting. এই যে দেখেন English. প্রশ্নগুলো থাকে এইভাবে, রাইট শর্ট আনসার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন 21 থেকে 30, হোয়াট ইজ গুগল মিট ইউজড ফর। হ্যাঁ, আমি এখানে উত্তরটা কতটুকু রাখছি দেখি। এই যে দেখেন এখানে দেখছি গুগল মিট ইজ এ ভিডিও কনফারেন্সিং টুল দ্যাট ইউ ক্যান ইউজ ফর মিটিং। এইভাবে আপনার মতো সাজিয়ে লিখলে হবে, সমস্যা নেই, বা এটা হচ্ছে অনলাইন থেকে করে স্যার দেওয়া। এটা বাংলাতে হবে বলে দিন স্যার, এটা বাংলাতে লিখবে, সমস্যা নেই। হ্যাঁ, বাংলাতে লিখলে সমস্যা নাই। যে আমার এখানে উত্তর আরেকটা আছে, এটার জন্য আরেকটা উত্তর আমি এখানে করে রাখছি দেখি। এই যে দেখেন এটা আরেকটা নমুনা প্রশ্ন, এই যে গুগল মিট ইউজড ফর, এই যে ইংলিশ আছে এখানে বাংলা আছে। এই যে আমি পরে দুইটাই দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, আপনারা যে যেটা পারেন। যদি ইংলিশ এটা প্রশ্ন মুখস্থ করতে কষ্ট হয় তাহলে আপনারা এই যে বাংলা যেটা আছে এই আনসারটাও লিখে দিতে পারেন। এটা একটা নমুনা প্রশ্ন 21 থেকে 30 এর মধ্যে। এটা এর আগে অ্যাসেসমেন্ট আসছিল, হোয়াট ডাজ দ্য ডুপ্লেক্স প্রিন্টিং অপশন অ্যালাউ ইউ টু ডু। দেখছেন, এই যে ডুপ্লেক্স প্রিন্টিং এর অর্থ হলো যে আপনি প্রথম দিকটি মুদ্রণের পরে কাগজটি উল্টে স্বয়ংক্রিয়ভাবে বা ম্যানুয়ালি আপনার প্রিন্টারে দিয়ে কাগজের উভয় পাশে মুদ্রণ করতে পারেন। মানে যেটা ফটোকপি এখন হচ্ছে ম্যানুয়ালি যেটা আসছে, দুই পাতায় যেন দুই পাশে একসাথে প্রিন্ট হয়ে আসবে, এটাই হচ্ছে ডুপ্লেক্স প্রিন্টারের কাজ। আসলে ডুপ্লেক্স প্রিন্টিং বলতে আপনার পেজ উল্টায় দিতে হবে না, এক পেজ প্রিন্ট হওয়ার পরে প্রিন্টার আবার টান দিবে, পরে আবার দ্বিতীয় পেজটা প্রিন্ট হয়ে আসবে। এটা কি বুঝতে পারছে সবাই? এই যে গুগল মিট আমার এই প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি আপনাদের, এইখানে দেওয়া আছে নমুনা প্রশ্নগুলো। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ডান পাশে যেটা বোল্ড করা সেগুলো হচ্ছে সেই প্রশ্নের উত্তর। এটা কিন্তু একটা অ্যাসেসমেন্ট আসছে। রনি স্যার, কয়জন আসছে আমরা ক্লাসে? সুমাইয়া ইয়াসমিন আসছেন, সাইফুল ইসলাম। স্যার আপনি সহ টোটাল 9 জন। আমি সহ 9 জন আসছি না এখন। হাজিরাটা রাখবেন ম্যাডাম, দৈনিকে হাজিরাটা রাখবেন, গ্রুপে পোস্ট করতে হবে হাজিরা, এটা জানা নাই? কতজন অ্যাটেন্ড হয়েছে ওই নামটি সহ পোস্ট করতে হবে, গ্রুপে মেসেঞ্জারে দিতে হবে, এবং কত নাম্বার কোন বিষয়ে ক্লাস চলতেছে এটা। দ্বিতীয়বার কোনো ক্লাস হবে না স্যার, কেউ অ্যাটেন্ড করুক বা না করুক স্যার, পরে কথা বলবো, ক্লাস চালান। আচ্ছা, এইখানে আমাদের এখানে আমি তিনটা প্রশ্ন নমুনা আমি কালেক্ট করছি, যে প্রশ্নগুলো রিসেন্টলি আসছে 2-3 মাসের মধ্যে, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেছে। এই যে এর আগে গতকালকে আলোচনা ছিল, হুইচ রিবন ট্যাব কন্টেন্টস অপশন রিলেটেড টু ফন্ট ফরম্যাটিং ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের কি বলে ট্যাব কোন রিবনের মধ্যে আছে? হোম রিবন। এই প্রশ্নটা দেখেন এখানে আসছে। আচ্ছা, আমি তাহলে এটা শুধু আলোচনা করে যাই, এগুলো তো মোটামুটি তাহলে সবাই পড়ে নেবেন। এখানে আমি 3টা প্রশ্নের নমুনা কালেক্ট করছি। আর এগুলো সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এগুলো বাইরের অন্য কাউকে কোনো সময় দেখাবেন না। আর এটা যে আমরা আপনাদের সুবিধার জন্য দিতেছি, যেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম না হয়। কারণ এগুলো যদি আমরা আবার বাইরে প্রকাশ করি তাহলে বলবে যে এটা প্রতিষ্ঠান এটা ছাত্রদেরকে দিতেছে, মানে যেটা হলো ন্যাশনাল ডকুমেন্ট, এইগুলো হুবহু ওইভাবে এটা যেন কেউ প্রকাশ করতে না পারে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ স্যার, এই বিষয়টি আরো আগে সতর্ক করা দরকার ছিল স্যার, কোন একটা ডকুমেন্ট যেন বাইরে না যায় স্যার। এই ডকুমেন্টগুলো শুধুমাত্র এইখানে যারা অ্যাসেসমেন্ট দিবেন শুধুমাত্র তারাই এটা ব্যবহার করবে। আর এই বিষয়গুলো যেন আমাদের বাইরে লিক আউট না হয়, তাহলে আমাদের প্রতিষ্ঠানের জন্য এটা একটা জন্য হবে। কিন্তু আমরা চাই যারা এখানে অ্যাসেসমেন্ট দিবেন সবাই যেন কম্পিটিটিভ হন। এখানে একজন নট ইয়েট কম্পিটিটিভ হওয়া মানে আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম, প্লাস যে আপনাদের এই ক্লাস নিচ্ছে অ্যাসেসমেন্টের বিষয়ে আলোচনা করছে, এই বিষয়গুলো তাহলে তার উপর সম্পূর্ণ গ্যাপ আসবে। এটা যেন না হয়। আমি এখানে 3টা প্রশ্ন দিতেছি, এটা একটা নমুনা। এরপরে
আমার কাছে 3টা ডকুমেন্টস আছে। এরপরে এই যে আরেকটা প্রশ্ন মনে হয়, এটা মনে হয় এর আগেও দেওয়া হয়েছিল, হুইচ ইজ নট অ্যান এডিশন অফ এমএস ওয়ার্ড। এই উত্তরটাকে বলতে পারবেন যে এই 4টার মধ্যে কোনটা হবে। যদিও বুঝা যাইতেছে এখানে, আমার লেখা কি বুঝা যাইতেছে? স্ক্রিনটা অবশ্য ঘোলা, কারণ এটা মোবাইল থেকে তোলা হয়েছে তো। জুবাইদা নাহার, বলা হয়েছে যে স্যার এমএস ওয়ার্ড 2016 এই 1206 স্যার এটা 1206, কারণ আমাদের অফিস মাইক্রোসফট ওয়ার্ড 2007 আছে, 2010 আছে, 2019 আছে, 2021 আছে, কিন্তু 1206 দিয়ে মাইক্রোসফট অফিস কোনো ধরনের প্রোগ্রাম নাই। ঠিক আছে, এই শীটটা আপনারা সবাই কালেক্ট করবেন। এইখানে বোল্ড করা যেগুলো বেশি ক্লিয়ার বোঝা যায়, এই প্রশ্নের উত্তর হচ্ছে সেটা। হ্যাঁ, আচ্ছা। এরপরে এই প্রশ্ন উত্তরগুলো যে নিচে আবার দেওয়া আছে, যে দেখেন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য মেল মার্জ ফিচার। মেল মার্জ ফিচার কিভাবে তৈরি করতে হয় বা কোন অপশনতে আসে, এই উত্তরগুলো এখানে দেওয়া আছে। আপনারা এগুলো চেষ্টা করবেন। আমাদের যে শীটগুলো দেওয়া হয়েছে, এই শীটের পাশাপাশি এই 3টা শীট কি ধরনের প্রশ্ন আসে, আমাদের এমসিকিউ থাকে 1 থেকে 20 পর্যন্ত, এবং বাকি 21 থেকে 30 পর্যন্ত। এগুলো আপনাকে বাংলা পারেন, ইংরেজি পারেন, উত্তরগুলো আপনাকে গুছায় লিখতে হবে। এই প্রশ্নটা এর আগে আসছে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য পেজ ব্রেক ফিচার। কিভাবে পেজ ব্রেক ফিচার করা যায়, এই বিষয়টা এখানে লিখতে হবে। এটা তাহলে আমরা গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষে, সবাই একটা ডাউনলোড করে নিয়ে নেবেন এবং চেষ্টা করবেন এটা প্রিন্ট করে নিজেরা এটা ভালো করে বাসায় পড়ার জন্য, অথবা মোবাইলে পড়েন বা কম্পিউটারে পড়েন, কিন্তু সবার কাছে অনুরোধ এটা যেন বাইরে লিক আউট না হয়। কোনো প্রশ্ন আছে লিখিত বিষয় নিয়ে? স্যারেরা বলেন। লিখিত 3টা প্রশ্ন আছে আমার কাছে, 3 সেট। এই 3 সেট প্রশ্ন আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা সেটা কাজ করে নেবেন। আচ্ছা, আমি আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলে মোটামুটি তো আমরা সবাই পারি নাকি মাইক্রোসফট এক্সেলের সমস্যা আছে? এখানে একজন বলছে উইকলি বাজেট, এটা আমি শীটটা আমার স্ক্রিনশটটা দেখতে হবে। স্যার ওই যে VLOOKUP একটা পড়াইছিলেন, ওইটা একটু দেখাই দিয়েন সুযোগ পেলে। আচ্ছা, আমি তাহলে মান্থলি বাজেটটা একটু দেখাই, তারপরেই করি, কারণ এই শীটটা একটু কঠিন, বেশি ঝামেলা। আচ্ছা, এই এখানে স্পেসিফিকেশন। আচ্ছা, VLOOKUP না, এই যে এখানে VLOOKUP এর বিষয়ে এখানে আলোচনা করব। তার মধ্যে এক্সেলে এই শীটটা একটু জটিল বেশি। স্পেসিফিকেশন কি বলছে, টাইটেল ফন্ট হবে এরিয়াল, আদার ফন্ট হচ্ছে তাহমা, টাইটেল ফন্ট সাইজ হচ্ছে 15, মান্থলি বাজেট ট্রেকার এটা 15 সাইজে লিখতে হবে। এরপর বলছে ডেট ফরম্যাট, দিন মাস বছর। এরপর বলছে ক্যাটাগরি, দেখেন এখানে শর্তগুলো দিয়ে দিছে। কন্ডিশন ফরম্যাটিং কালার করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, বাজেট রেঞ্জ, ইনকামের ক্ষেত্রে হবে মাইনাস, রেঞ্জের ক্ষেত্রে লিখতে হবে যে 20% উপরে হলে ওভার বাজেট, আর 20% এর নিচে হলে ইন রেঞ্জ। এরপর র্যাঙ্ক, VLOOKUP ব্যবহার করতে হবে। এরপর আপনাকে এই যে এইভাবে ছকটা করে দিছে, এই অনুযায়ী আপনাকে ছকটা সাজাইতে হবে। এরপরে এখানে টোটাল মান বের করতে হবে, কত টাকা খরচ হয়েছে এক্সপেন্স সেটা বের করতে হবে, নিট ব্যালেন্স কত। এরপর VLOOKUP করতে হবে। আর এইখানে বলছে আপনাকে কি লাইন চার্ট, এখানে কি জন্য হলে পাই চার্ট বা কলাম চার্ট যেটা করতে চাই, এখানে দেখেন লিখে আছে কি VLOOKUPটাকে আপনার লাইন চার্ট হিসেবে আবার প্রকাশ করে দেখাতে হবে। আমাদের এই এক্সেলে এই ছকটা আমরা মোটামুটি করতে পারবো সবাই, নাকি নতুন করে লিখে সহ দেখাতে হবে? লিখা সহ দেখাতে হবে? জুবাইদা নাহার,
এই ছক স্যার এই ছকটা পারবো লিখতে গেলে সময় লাগবে, হ্যাঁ, সম্পূর্ণ লেখা থেকে শুরু করে দেখালে আমাদের এটুকু অ্যাসেসমেন্টের তো সময়, হ্যাঁ, অ্যাসেসমেন্টের সময় কিন্তু আপনার এইভাবে ছকটা দেওয়া থাকবে আপনার স্ক্রিনে, ইয়েতে, শিটে, হ্যাঁ, স্যার। এইভাবে স্যার আপনার এখানে থাকলে সরাসরি করাই দেন, আমাদের ওইখানে জাস্ট এই পিডিএফ দিলে দেখে কন্ডিশনটা ফেলবো। থাকবে, এই শীটটা থাকবে, এই শীট অনুযায়ী আপনাকে এই ছক অনুযায়ী কাজগুলো করতে হবে। এখন এই ছকের লেখাগুলো আমি আগে থেকে লিখে রাখছি, কারণ যেহেতু রমজানের দিন এত রাত্রে করে ক্লাস হইতেছে, যাতে এক ক্লাসে শেষ করা যায়। আচ্ছা, ক্লাস ভিডিও হচ্ছে তো। হ্যাঁ, ক্লাস ভিডিও হচ্ছে, ক্লাস হিসাবে ভিডিওটা দিয়ে দিব। তো আমাদের এইখানে ছকে বলছে যে ডেট হবে 1 জানুয়ারি 2024। আমি এটা ডিলিট করে দেই। ডিলিট ডেট তো মোটামুটি সবাই নিয়ে আসতে পারবো। যদি নিয়ে আসতে চাই, তা ডেট কোথায় দিয়ে নিয়ে আসতে হয়? নাম্বার থেকে, না? এটা তো সবাই পারবো যে ডেট, তারপর এখানে সিলেক্ট করতে হবে যে 14 মার্চ 2012, এই ফরম্যাটটা সিলেক্ট করে ওকে দিলে চলে আসবে। এরপর শুধু আপনাকে লিখতে হবে যে আমাকে কি লিখতে বলছে ডেটের ফরম্যাটে, 1 জুন 2024, 6/2024 লিখে এন্টার দিলে যে দেখেন এইভাবে ফরম্যাটটা চলে আসবে। এরপর টান দিলেই আপনার পরবর্তী ডেটগুলো নিয়ে নেবে। যদি ডেট এখানে চেঞ্জ করা দরকার হয় তাহলে আমরা ক্লিক করে সেটা সংশোধন করতে পারবো। এখানে 1 থেকে 8 পর্যন্তই আছে, ঠিক আছে, ডেট। এরপর এখানে লিখতে হবে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, এই বিষয়গুলো। এখানে কিন্তু হেল্পার টেবিলটা দেওয়া নাই। এই শীটের মধ্যে আমাকে প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে টাইপ। টাইপটা কি বলছে? ক্যাটাগরি অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেম হবে কি? আদার দেন ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট উইল নট বি অ্যালাউড। ইউজ কাস্টম রুল, ডোন্ট ইউজ লিস্ট রুল। আমরা টাইপের এখানে যে কাজটা করতে হবে সেটা আমরা দেখি। বলা হয়েছে যে সমান চিহ্ন দিতে হবে, এরপর শুরু করতে হবে কি ইফ দিয়ে, ফার্স্ট ব্রেকেট। টাইপটা হচ্ছে আমাদের প্রথম যে ইনকাম, এই ঘরের সংখ্যাটা কোন ঘরে আছে? B6 এর ঘরে। B6 ইকুয়াল আমাদের ইনকাম, উইদিন ব্র্যাকেট কমা, আবার উইদিন ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট কমা। বলছি B6 এর ঘরে যদি ইনকাম হয় তাহলে উইদিন ব্র্যাকেটের মধ্যে ইনকাম লিখে আসবে এই টাইপের ঘরে। এরপর বলতেছে যদি B6 এর ঘরে ইকুয়াল লিখে আসে হাউজিং, ইনভার্টেড কমা, ইনভার্টেড মধ্যে বলা হয়েছে ইনকাম ছাড়া বাকি সবগুলোই আসবে এক্সপেন্সেস, ক্লোজ কমা। আমাদের যেহেতু একটু বারবার লিখতে হবে, এটাকে এত সবাই টাইপ না করে এটা কপি পেস্ট করে আমরা ইউজ করি। হাউজিং এর জায়গায় কি বলছে? শর্ত অনুযায়ী হাউজিং এর পর আমাদের কি আছে? হাউজিং এর পর আছে ইউটিলিটিস, এরপর ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। এই হাউজিং বাদ দিয়ে এখানে বলছে ইউটিলিটিস। ইউটিলিটিস এর পরে হচ্ছে ফুড, এই ফুডের পরে হচ্ছে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট পরে হচ্ছে এন্টারটেনমেন্ট। এখন আমাদের ইফ কয়টা দেওয়া হয়েছে? 7টা দেওয়া হয়েছে না? দেখি তো B6 1
2 3 4 5 6 ছয়টা এন্টারতে চলে আসছে ইনকাম। এখন যদি আমি বাকিগুলো ড্র্যাগ করি, ইনকাম বাদে বাকি সবই হচ্ছে খরচ, এক্সপেন্সেস। এই লেখাটা এখানে নিয়ে আসতে বলা হয়েছে। সূত্রটা কি আমরা বুঝতে পারছি? বলা হয়েছে যদি এখানে ইনকাম থাকে তাহলে আসবে এখানে ইনকাম। ইনকাম ছাড়া যেগুলো খরচ, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এই সবগুলো খরচ বিষয় আসবে। আচ্ছা, আমি সূত্রটা নিচেও দিয়ে রাখতেছি, অথবা আপনার এই শীটটা ক্লাস শেষে আমি দিয়ে দিব। এই শীটে ক্লিক করলে উপরে দেখাবে সূত্রটা কি লেখা হয়েছে। সবাই কি বুঝতে পারবো সূত্রটা, নাকি এখানে নিচে দেখাই দিতে হবে? স্যার এটা দিয়ে দিলেই ভালো হবে, দেখলে পারবো আচ্ছা, ইনশাল্লাহ আমি মনে নিচেও হয়। কপি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সূত্রটা জি স্যার, পুরোটাই এই শীটের নিচের অংশের দিকে আমি এটা দিয়ে দিচ্ছি, যে এখানে একটু জুম করে দেন। জুম করে এটা দিয়ে দিচ্ছি। এটা কিসের সূত্র সেটা আমি লিখে দিতেছি আপনাদের। এটা হচ্ছে আমাদের জি কিসের স্যার, সূত্র লেখা হয়েছে, টাইপের সূত্র। তাই। হ্যাঁ, টাইপ করুন, দিলে পরে এইখানে ক্লিক করলে আপনার পুরো সূত্রটা আপনাকে দেখাবে। এই শীটটা আমি আপনাদের পরে দিয়ে দিব। এই শীটটা আপনি কিভাবে লিখবেন, এই সূত্রটা এখানে পুরোটাই দেওয়া থাকলো। ইকুয়াল বাদে আমি সম্পূর্ণ দিয়ে দিছি, আপনারা শুধু ইকুয়াল সহ পরে লিখে দেখবেন। এরপরেও এখানে ক্লিক করলে সেটা শো করবে। এখানে না, ইকুয়াল আপনার হচ্ছে এই জায়গা থেকে ইকুয়ালটা দিতে হবে। তাহলে আমরা টাইপের ক্ষেত্রে কি ব্যবহার করতে হয় সেটা লেখা হয়ে গেছে। এরপরে বলছে এখানে আপনাকে কন্ডিশন দিচ্ছে, কালার কন্ডিশন করতে হবে। সেটার মধ্যে বলছে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ, কলাম, হাইলাইট। ইনকাম যদি হয় তাহলে আপনাকে রাখবে গ্রিন কালার, আর এক্সপেন্সের ক্ষেত্রে হবে আপনার রেড কালার। ইনকাম লেখাটাকে আপনার নিয়ে আসতে হবে কি গ্রিন, আর এক্সপেন্স যেগুলো খরচ সেগুলো নিয়ে আসতে হবে কি রেড কালার। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে তো জানি যে কোনো কিছু কালার কন্ডিশন করতে চাইলে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট সেল রুলস, এখান থেকে সিলেক্ট করে টেক্সট দ্য কন্টেন্ট। এরপরে এখানে আপনার কোন বিষয় হবে ইনকাম, এখানে ক্লিক করলাম। এইখানে সিলেক্ট করতে বলছে কি হবে, গ্রিন। ইনকামের ক্ষেত্রে হবে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। ওকে, এই যে দেখেন ইনকামে গ্রিন কালার হয়ে গেছে। এরপর এক্সপেন্স যেগুলো হবে সেগুলো হবে রেড। হাইলাইট সেল রুলস, টেক্সট দ্য কন্টেন্টস, এখানে আমরা ক্লিক করে কি এক্সপেন্স, এক্সপেন্সের ক্ষেত্রে হবে কি রেড কালার, লাইট রেড উইথ ডার্ক রেড টেক্সট। ওকে, এখন আপনি এটাকে ড্র্যাগ করলে এই অ্যাসেসর দেখবে যে আপনার এখানে এই ইনকাম লেখাটা সবুজ কালার আসছে কিনা, গ্রিন, এবং এক্সপেন্স যেগুলো সেগুলো রেড কালার আসছে কিনা, এবং সেগুলো এই যে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আপনাকে দিতে হবে। এটা হচ্ছে টাইপের ক্ষেত্রে সূত্র এবং কালার কন্ডিশন। এরপর বলছে কি বাজেট রেঞ্জ। বাজেট রেঞ্জের ক্ষেত্রে আমাদের শর্ত কি বলছে, বাজেট রেঞ্জের ক্ষেত্রে বলছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইনসাইড ইনকাম। ইনকাম অথবা ইনকাম হলে হবে কি ইন রেঞ্জ অথবা ওভার বাজেট। এই যে শর্তটা দিয়ে দিচ্ছে টাইপের জায়গায়, যে টাইপের ইনকাম হলে পর হবে মাইনাস অ্যামাউন্টের জায়গায়, আর রেঞ্জের ঘর হবে ইনকাম। এক্সপেন্সের জায়গায় যদি 20% উপরে হয় তাহলে ওভার বাজেট, আর 20% নিচে হলে ইন রেঞ্জ। এই অপশনগুলো ব্যবহার করে আপনাকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। বাজেট রেঞ্জে যাই, এখানে গিয়ে লিখতে হবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইনকামটা কোন ঘরে আছে আমার, এখানে টাইপের জায়গা হচ্ছে G6 এর ঘরে, ইকুয়াল ব্র্যাকেট ইনকাম কমা
তাহলে বাজেট রেঞ্জের ক্ষেত্রে এইখানে হবে ইনকাম, এরপরে কমা, এরপর বলছে ইফ ফার্স্ট ব্র্যাকেট D6 গ্রেটার দেন, যদি D6 এর ঘরে লগ স্টার 20% ব্র্যাকেট ক্লোজ কমা, তাহলে হবে ইনফ্যাক্টের মধ্যে ওভার বাজেট। স্যার এক ক্লিকে যে অ্যাবসলিউট অ্যাড্রেসটা বানাইলেন এটা কিভাবে? এটা হচ্ছে আপনার ডলার সাইন যেটা করলাম F4 চাপতে হবে কিবোর্ডে, জি উপরে যে ফাংশন কি জি আছে না, স্যার, F4 ফাংশন কি জি জি F4, হ্যাঁ হুম, জি স্যার, এটা কিবোর্ডের ফাংশন কি F4 চাপলেই আপনার এটা ডলার সাইনই হবে, সিলেক্ট হবে। জি স্যার, আমরা এরপর বলতেছি আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট D6 লেস দেন ব্র্যাকেট ক্লোজ, এই D6 এর ঘরে সেটা যদি হয় ফাংশন কি দিয়ে লক করতে হবে, স্টার 20% ব্র্যাকেট ক্লোজ কমা, তাহলে এই অপশনটা আসবে কি ইন রেঞ্জ। আমাদের এখানে ব্র্যাকেট কয়টা দেওয়া আছে, দুইটা, ব্র্যাকেট তিনটা দেওয়া আছে। এই যে দেখেন এখানে চলে আসছে স্যালারি, ইনকামের ক্ষেত্রে এখানে হবে ইনকাম, আর নিচের দিকে টান দিলে দেখেন যেটা 20% এর উপরে সেটা হচ্ছে আবার বাজেট, আর বাকিটা হচ্ছে ইন রেঞ্জ। এই শর্তটা আমার এইখানে দেওয়া আছে কিনা ছকের মধ্যে দেখেন, এখানে বাজেট রেঞ্জের দেওয়া নেই, এটা সূত্র দিয়ে বের করে দেখাতে হবে। আর এই যে আমাদের কথাটা বোঝা গেছে, ইনকামের জায়গায় হবে ইনকাম রেঞ্জে করে আসবে, আর এক্সপেন্স যদি 20% উপরে হয় তাহলে আসবে সেটা ওভার বাজেট, আর এক্সপেন্স যদি 20% এর নিচে তাহলে আসবে লেখা ইন রেঞ্জ। আসছে এটা, দেখেন ওভার বাজেট, তারপর বাকিগুলো হচ্ছে যেটা 20% এর নিচে সেটা হচ্ছে ইন রেঞ্জ। এই 30,000-এর 20% এর উপরে যেটা সেটা ওভার বাজেট। এটা কি বুঝতে পারছে সবাই, নাকি একটু জটিল মনে হইতেছে বেশি? স্যার ওই তো সেল দিয়ে জাস্ট পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ দিলে এটা বোঝা যাবে, কিন্তু এখানে আপনার সূত্র এটা নিয়ে আসতে হবে। আর এখানে যে লেখা আছে সূত্র, এটা আমি নিচেও দিয়ে দিতেছি, আপনাদের কোনো সমস্যা হলে সূত্র দেখে প্র্যাকটিস করে দিবেন। এটা হচ্ছে কি বাজেট রেঞ্জের সূত্র। ওকে, এখানে রাখি, একটু বড় করে দিই। বাজেট রেঞ্জ, বাজেট রেঞ্জের এখানে ক্লিক করলে এই যে বাজেট রেঞ্জের সূত্র চলে আসছে, টাইপের সূত্র কি আছে এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে আপনার এখানে সূত্রতে ক্লিক করলে আসবে, অথবা নিচেও সূত্রটা কি হবে সেটা এখানে দেওয়া আছে। এরপরে বলছে কি র্যাঙ্ক, র্যাঙ্কের ক্ষেত্রে শর্ত কি বলছে, use appropriate formula show ranking of expenses only which type are expense in this column। শুধু এক্সপেন্সের ঘরে আপনাকে র্যাঙ্কের সূত্রটা ব্যবহার করতে হবে, কোনটা কোন র্যাঙ্কে আছে। আমার র্যাঙ্কের সূত্র তো আমরা নিয়ম জানি, তারপর ওইখানে দেখি, যেমন if ফার্স্ট ব্র্যাকেট G6 সমান এরকম হচ্ছে ইনকাম,
মাইনাস ঘরের মধ্যে এটা হচ্ছে মাইনাস আসবে ইনকামের ঘরে, এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে র্যাঙ্ক, G6, কমা। এই র্যাঙ্ক বের করতে গেলে আপনাকে এই যে ডান পাশে একটা হেল্পার টেবিলের সাহায্য নিতে হবে। আমাদের হেল্পার টেবিলটা হচ্ছে J6 থেকে এই শেষ পর্যন্ত, এটা সিলেক্ট করে লক করতে হবে। এরপর কমা 0 ব্র্যাকেট প্লাস, র্যাঙ্কের সূত্র। আমি আবার দেখতেছি। জিরো আগে একটা কিছু হবে না, জি স্যার, ওই লাস্টে যে চিহ্নটা দিলেন তার আগে একটাই হবে না, এই হবে মনে হয়। 0 হবে, হ্যাঁ র্যাঙ্কের। আচ্ছা আমি এটা আবার দেখতেছি, এটা হচ্ছে ইকুয়াল ইফ পার ব্র্যাকেট র্যাঙ্কটা হচ্ছে আমার বের করতে হবে কি G6 ইনকাম, এই ঘরে যদি লিখে আসে, সরি সমান চিহ্ন দেওয়া হয়নি এর আগে, তারপর হচ্ছে ইনকাম কমা, তাহলে এই ইনকামের ঘরে আসবে মাইনাস কমা, এরপর হচ্ছে র্যাঙ্ক পার ব্র্যাকেট, সেটা হচ্ছে আমাদের টাকার অ্যামাউন্টটা কোন ঘরে, G6 কমা, এইখান থেকে সিলেক্ট করে এটা হচ্ছে লক 0। এই যে দেখো এখানে মাইনাস আসছে, এরপর যদি আমরা এটাকে ড্র্যাগ করি বাকিগুলো যে র্যাঙ্কিং এখানে চলে আসছে, তার মানে 12,000 এটা হচ্ছে 1 নাম্বার, 12,000 পরে যেটা সেটা হচ্ছে 1800, এরপর হচ্ছে যে 1100 সেটা হচ্ছে 3 নাম্বারে। এই সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা কি বুঝতে পারছেন নাকি আবার নতুন করে লিখে বুঝাইতে হবে? আচ্ছা আমি এটা আবার বলতেছি, এই ছকটা কিন্তু আমাদের শীটে দেওয়া নাই, দেখেন 5 পর্যন্ত এখানে দেওয়া আছে, কিন্তু আপনাকে র্যাঙ্ক বের করার জন্য আলাদা নিতে হবে, সেটা আপনার কন্ডিশন এখানে দেওয়া আছে, দেখেন এখানে অ্যামাউন্টের ক্ষেত্রে এই যে ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি, যদি আপনার প্রয়োজন হয় আপনি হেল্পার টেবিল নিয়ে কাজ করতে পারেন, কারণ আপনি ভিলুকআপ করতে গেলেও এই হেল্পার টেবিলের প্রয়োজন হবে, আর এই হেল্পার টেবিল ছাড়া আপনার র্যাঙ্কটা ওইভাবে আসবে না। আচ্ছা এই সূত্রটা আমি নিচে রেখে দেই, এটা হচ্ছে র্যাঙ্কের সূত্র। এরপরে এখানে বলছে টোটাল মান্থলি ইনকাম কত ছিল, টোটাল মান্থলি এক্সপেন্স কত ছিল, নিট ব্যালেন্স কত আছে। আমাদের ইনকাম হিসেবে তো এখানে আমরা শুধু দেখতেছি কি ইনকাম একটাই, স্যালারি 30,000, এই 30,000 ক্লিক করে এন্টার দিলে এটা 30,000 চলে আসবে। এখানে নতুন করে সূত্র লেখার কোনো দরকার আছে? বুঝা গেছে জিনিসটা সবার, যে এখানে ক্লিক করে সমান চিহ্ন দিয়ে আমার স্যালারিটাই হচ্ছে শুধুমাত্র ইনকাম আর বাকিগুলো হচ্ছে খরচ, এই 30,000 ক্লিক করে এন্টার চাপলে এই 30,000 চলে আসছে। এরপরে বলছে কি টোটাল মান্থলি ইনকাম, খরচ কত হয়েছে, এই 12,000 থেকে 800 পর্যন্ত যে খরচটা আছে সেটা আমরা সাম দিয়ে বের করব, এটা তো আমরা জানি সাম
কোন পর্যন্ত? এই 12,000 থেকে এই 800 পর্যন্ত। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে 17,900 টাকা হচ্ছে মাসে খরচ করছে সে। আর তার আয় ছিল কত? 30,000, খরচ হয়েছে 17,900। তাহলে নিট ব্যালেন্স 30,000 থেকে 17,000 বাদ দিলেই নিট ব্যালেন্স চলে আসবে। আচ্ছা, এখন এখানে বলছে ভিলুকআপ ব্যবহার করতে হবে ক্যাটাগরি, যে এখানে হাউস কত ছিল, হাউজিং কত ছিল, ইউটিলিটিস কত ছিল, অথবা এন্টারটেইনমেন্টে ক্লিক করলে যেন চলে আসে। তার জন্য আমাদের কি করতে হবে? ডাটা ভ্যালিডেশন ব্যবহার করতে হবে। এই ডাটা ভ্যালিডেশন, এখান থেকে হচ্ছে লিস্ট, এরপর এখানে কার্সর রেখে আমার কোন বিষয়গুলো আসবে এখানে ক্যাটাগরিতে, এই যে এখানে ক্যাটাগরিতে যা আছে ইনকাম থেকে শুরু করে আর কোন তারিখ পর্যন্ত আসবে এই ফুড পর্যন্ত ক্লিক করে ওকে দিলে এই যে দেখেন এখানে চলে আসছে। এখন আমার কোনটা দরকার, হাউজিং না ইউটিলিটিস, ক্লিক করলে সেটা আসবে। যেমন এইখানে ট্রান্সপোর্ট তাহলে কত ছিল সেটা যেন চলে আসে, অথবা অ্যাসেসর বলছে যে এখানে আমার কি শর্ত অনুযায়ী কি বলছে, এই শীটে যে হাউজিং, এই যে এইখানে বলছে হাউজিং কত 12,000, এটা যেন এখানে ক্লিক করে চলে আসে। অথবা হাউজিং ছাড়া যদি আমি ফুড কত খরচ হয়েছে অথবা এন্টারটেইনমেন্ট কত আছে এটা আমি ক্লিক করলে যেন চলে আসে টোটাল অ্যামাউন্টের ঘরে। এটাই বেশি দেখে আছে স্যার, ওই কমান্ড গুলো তো দেখবেই। এরপরে যদি কেউ ভিলুকআপ না পারে তাহলে সে এক্সেলে নট ইয়েট। এখন আমাকে তাহলে ভিলুকআপ করতে গেলে যে সূত্রটা লিখতে হয় কি, প্রথমে সমান চিহ্ন দিতে হবে, এরপর হচ্ছে ভিলুকআপ ফার্স্ট ব্রেকেট কিসের উপরে, হাউজিং অথবা ক্যাটাগরি যেটা থাকুক এইখানে ক্লিক করতে হবে। এরপরে বলছে রেঞ্জ, আমার রেঞ্জ কি হবে, এই ইনকাম থেকে সেটা হচ্ছে এই অ্যামাউন্ট, সিলেক্ট করে লক, এরপর হচ্ছে কমা, কারণ আমি যে টেবিলটা সিলেক্ট করছি তিনটা অংশ, এখানে আমাদের অ্যামাউন্টটা কি 1 2 3 নাম্বারে, তার মানে এখানে লিখতে হবে 3, 0, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই যে দেখেন এখানে আমার হাউজিং আছে 12,000 চলে আসছে, এই যে হাউজিং এর ঘরে 12,000। আমি যদি ইউটিলিটিস দেখি তাহলে কত আছে 1100, তার মানে এখানে ক্লিক করলে ইউটিলিটিস দিলে 1100 আসে কিনা, এই যে 1100 আসছে। আমি যদি দেখতে চাই এখানে ট্রান্সপোর্ট কত আছে 700, অ্যাসেসর দেখবে যে ট্রান্সপোর্টে ক্লিক করলে 700 আসে কিনা, এই যে ভিলুকআপ। সবার কি ভিলুকআপ আর হচ্ছে আমার এই যে ডাটা ভ্যালিডেশন এই দুইটার মধ্যে কি সমস্যা আছে স্যারেরা? মাসুম বিল্লাহ স্যার। সমস্যা নাই, ভিলুকআপটা আর কি তিনটা সেল একবারে সিলেক্ট করা লাগবে ভিলুকআপে। হ্যাঁ, ভিলুকআপে আমি বলি, ভিলুকআপে হচ্ছে আপনার রেঞ্জটা হচ্ছে যে আপনার ক্যাটাগরি মানে কি, এই যে এখানে ক্যাটাগরি আছে যে আমি কোন আইটেমটার উপর দেখতে চাই, যেমন এন্টারটেইনমেন্ট ক্লিক করলে এন্টারটেইনমেন্ট, তার মানে এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরি থেকে শুরু করে কোন পর্যন্ত আসবে আমাকে কি বের করতে বলছে, অ্যামাউন্ট বের করতে বলছে, যেন আমার এখানে পরিবর্তন করলে সেটার অ্যামাউন্টটা চলে আসে, ইউটিলিটিস কত সে খরচ করছে ওই অ্যামাউন্টটা এখানে যেন চলে আসে। এর জন্য আপনাকে টেবিলটা তিনটা সিলেক্ট করছি আমরা, কারণ মাঝখান থেকে ডেসক্রিপশন বাদ দিয়ে শুধু অ্যামাউন্ট আসবে না, এর জন্য পুরো টেবিলটা যে পর্যন্ত বের করতে হচ্ছে সেটা দেখতে হবে। বুঝে গেছে সবার? স্যার এটা মোটামুটি ওই ডাটা ফিল্টারের মতো, হ্যাঁ, এটা ফিল্টারের যে মতোই, যে আমি সুন্দরভাবে নিতে পারবো। নির্দিষ্ট আইটেমটা যেন আমরা দেখতে পারি। জি স্যার। আচ্ছা, এরপরে বলছে এখানে কি করতে হবে, আমাকে লাইন চার্ট করতে হবে। কি বলছে, স্যাম্পল বি ভিলুকআপ এন্ড লাইন চার্ট। ভিলুকআপ এর যে লেখা আছে এইটার উপর ভিত্তি করে আপনাকে এখানে চার্টটা করতে হবে। চার্ট তো আমরা পারি নাকি, না সমস্যা আছে চার্ট নিয়ে? আচ্ছা, এই চার্ট দুইটা, তো নরমালি পারি স্যার, কিন্তু এটা আরো অ্যাডভান্স লেভেলের কাজ কি না? হ্যাঁ ইনসার্টে গিয়ে আমাদের যে নরমাল চার্ট আছে, চার্টের অপশন কোথায়, এখানে এই যে কি চার্ট বলছে এখানে, লাইন চার্ট।
এই চার্টে ক্লিক করলে চলে আসবে এই যে চার্ট অপশন। তারপর এখানে অল চার্টে গেলাম, এখান থেকে আমাকে বলছে কি লাইন চার্ট। লাইন চার্ট এটা এইভাবে দেখাই কেন? টেমপ্লেট কলাম, এটা ইউটিলিটিস এ আসতেছে কেন লাইন চার্ট? এখানে দুইটা শুরু হয়, কত কলাম আকার লাইন। দেখি আমি, ধরেন যে আমি যে এই লেখাগুলোর উপর চার্ট করতে চাই, সাপোজ সিলেক্ট করে চার্ট, তারপরে অল চার্ট, এখান থেকে কলাম চার্ট দিলে দেখি কি দেখে। এই যেভাবে চার্ট চলে আসছে, আমি চারটা আইটেম দিয়ে করছি, এখানে দুইটা আইটেম উপর করতে বলছে। তাহলে দুইটা আইটেম হচ্ছে এই ক্যাটাগরি আর টোটাল। এটা সিলেক্ট করব, এরপর যাব ইনসার্ট, এখান থেকে চার্ট, এই অল চার্টে যাব, এখান থেকে লাইন চার্ট। লাইন চার্ট দিলে তো এইভাবে আসার কথা, কিন্তু দেখি কলাম চার্ট দিয়ে এই দুইটা সিলেক্ট করলাম, ওকে। একটা শো করতেছে কেন? দেখি তো, এই লেখাগুলো সিলেক্ট করলে এটা তো ঘর দূরত্ব হয়ে যায় বেশি। স্যার এখানে ক্যাটাগরি যে শুধু একটা ঘর দিছেন এই জন্যই দেখাচ্ছে মনে হয়। না, ক্যাটাগরি ইউটিলিটিস আমি দুইটা সিলেক্ট করলাম, এই চারটা অপশন সিলেক্ট করলাম, কি সূত্র পড়ছে দেখে ঝামেলা করতেছে। দেখি তো হওয়ার তো কথা, চার্ট, লাইন চার্ট, এখানে অল চার্ট, কিন্তু লাইন চার্টে দিলে আমাকে এইভাবে ডায়াগ্রামের মতো দেখা যায়, পিরামিডের মতো ইসের মতো। লাইন চার্ট দিলে তো সরাসরি আসার কথা। লাইন চার্ট দিলে সেই জায়গা মতো, এখানে কলাম চার্ট দিলে কলামে যেভাবে দেখা দিচ্ছে, কিন্তু এখানে একটা শো করতেছে, দুইটা শো করার কথা। কম্পিউটার সমস্যা করতেছে। লাইন চার্ট, টোটাল, অল চার্ট, যদি এটা সিলেক্ট করি একটা শো করে, কিন্তু দুইটা শো করার কথা। আচ্ছা দেখি আমরা এই লেখাগুলো সিলেক্ট করে চার্ট দিয়ে, কলাম চার্ট, এই তিনটা দিলাম। অ্যাসেসর দেখবে যে আপনি চার্টের কাজ করতে পারছেন কিনা, এই যেভাবে চার্ট নিয়ে আসতে হবে। এই চার্টের মধ্যে এই যে দেওয়া হয়েছে চার্ট, চার্টের সাথে তার দেখবে ভিলুকাপ আর আপনার এই পাশে সূত্র, এগুলো সবকিছু করতে পারছেন কিনা। চার্ট নিয়ে সে আটকাবে না, এরপরে চার্ট আপনি যেভাবে পারে এইভাবে করে দেখালেই হবে, ঠিক আছে? আচ্ছা, না তো আমি চার্টটা আবার দেখবো না, কালকে এই একটা কাজ করি। আর 13 মিনিট আছে আমার ক্লাসে। এখানে কার কার সমস্যা আছে বলেন মান্থলি বাজেটে? আর এটার সমস্যা হলে পর আমি শীটটা দিয়ে দিতেছি ক্লাস শেষে, আপনারা এই ভিডিওটা দেখে এটা একটু প্র্যাকটিস করে নেবেন, কারণ এটা এর আগে এক জায়গায় আসছিল এক্সেলে। বাকি যে শীটগুলো আছে তার মধ্যে মান্থলি বাজেট এটা একটু কঠিন, একটু বড়, আর বাকিগুলো ইজি। রেজাল্ট শিট, ইলেকট্রিক বিল, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি দেখানো হয়েছিল, ইনভয়েস, এগুলো সহজ, কিন্তু এই মান্থলি বাজেটটা একটু জটিল। উল্লাস, উল্লাস আছেন? জি স্যার আছি। হ্যাঁ, মান্থলি বাজেট কি বুঝতে পারছেন? জি স্যার, সমস্যা নাই। আচ্ছা, এখানে সাইফুল ইসলাম মানিক স্যার, জি স্যার আছি। হ্যাঁ, আপনি কি এর আগে এক্সেলে ক্লাস করছেন? জি স্যার। আচ্ছা, আজকে জি যেটা স্যার। দেখানো হয়েছে এটা ভিডিও সহ আমি ক্লাস শেষে দিয়ে দিয়েছি। আর ভিডিও কেউ যদি না পেয়ে থাকে তাহলে আবার জিমেইলটা দিয়ে বলবেন যে আমি ভিডিওটা পাইনি। হ্যাঁ, তাহলে আমি পরে আজকে না পারি কালকে, তাহলে দিনের বেলা আমি দিয়ে দিব। আর একটা বিষয় হচ্ছে, আমি আগামী কালকে কিংবা বুধবার না, আগামী কালকে আমি ক্লাস নিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি বৃহস্পতিবার ক্লাস নিতে পারবো কিনা সেটা আমি বৃহস্পতিবার 7টা 8টার দিকে মেসেজ জানিয়ে দেবো। যদি সম্ভব হয়
কারণ আমি আবার তারাকান্দে যাবো তো, শ্বশুর বাড়ির স্কুল, ছেলে মেয়ের স্কুল বন্ধ, সবাই চলে গেছে, ফ্যামিলি সব, বাসায় আমি একা। আর যদি সেখানে সম্ভব হয় ক্লাস নেওয়ার, তাহলে আমি রাত্রে ক্লাস নিতে পারবো, আর তা না হলে আমি আবার রবিবার এসে আপনাদের ক্লাস নিতে হবে। বাকি ক্লাস আমরা পাওয়ার পয়েন্টের উপর ক্লাস নিব, যদি আমি বৃহস্পতিবার ক্লাস নিই। আর নাকি কালকে, কালকে তো আছে, কালকে কি পাওয়ার পয়েন্টের উপর ক্লাস নিব নাকি এক্সেলের উপর ক্লাস নিব? স্যার এক্সেলে কি আরো কিছু আছে? এক্সেলে? জি হ্যাঁ, এক্সেলে তো আছে। এক্সেলে হচ্ছে আপনার রেজাল্ট শিট আছে, এরপরে ইনভয়েস আছে, ইলেকট্রিসিটি বিল আছে, এরপরে স্যার আমাদের এক্সেলটাই নেন। ক্রিকেট পাওয়ার পয়েন্ট মোটামুটি আগে একটা ভিডিও দেখে অনেকটা কাজ কমপ্লিট করে ফেলছি। ওগুলো এখন একটু দেখালে এক্সেল গুলো ভালোভাবে দেখালে আমাদের আমাদের জন্য। এক্সেলে তাহলে কি কোন শিটের উপর নিতে হবে ক্লাস বলেন, তাহলে তো আমার একটু দেখতে হবে। তো স্যার শর্ট দুটো একবারে দেন। আচ্ছা, কালকে তাহলে যে দুইটা উইকলি ওয়েস্টশিট, যেটা উইকলি ওয়েস্টশিট আর হচ্ছে কি হ্যাঁ ক্রিকেট ম্যাচ যেটা আছে, সেটা কালকে তাহলে আমরা নিই। হ্যাঁ স্যার জি স্যার। হ্যাঁ, আগে জি স্যার, আপনার যেটা মানে ইজি হবে ওটাই নিয়েন স্যার। হ্যাঁ, কালকে তাহলে দুইটার উপর কালকে শেষ করবো না। হ্যাঁ, কালকে যদি একটু সময় নিয়ে হয় তাহলে দুইটা মিল হবে, উইকলি ওয়েস্টশিট আর আর হচ্ছে। সকালে হলে ক্লাস না হলে আমাদের পরে নেন, সমস্যা নেই, না, আপনি বাসায় যাবেন। না, কালকে ক্লাস নিতে পারবো, কালকে বুধবার নিতে পারবো, কিন্তু বৃহস্পতিবার ক্লাস হ্যাঁ, কালকে অবশ্যই। আসলে রাতে নিতে পারবো কিনা, আর সেটা আমি পরে রাতে মেসেজ করে জানাবো, যদি সম্ভব হয়। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আর আমি আজকে আরেকটা বিষয় হচ্ছে যে তিনটা যে আমাদের প্রশ্ন নমুনা, এই তিনটা কিন্তু ধরেন যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা অ্যাসেসমেন্টের আগে আসছে নমুনা হিসেবে, পুরো প্রশ্ন নমুনাটা আমি দিয়ে দিচ্ছি। তবে সবার কাছে অনুরোধ থাকবে, এটা আপনারা কাউকে শেয়ার করবেন না। যদি কারোর কাছে শেয়ার করেন এমনি লিখে তো দেখাবে, কিন্তু সরাসরি এই হুবহু প্রশ্নটা কারোর সাথে শেয়ার করবেন না। এটা আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে। আর আমি যেহেতু এখানে আপনাদের চেষ্টা করতেছি, আসলে আমি স্যার হিসেবে ওইভাবে না, কিন্তু আপনাদের যেহেতু মেন্টর হিসেবে অনুরোধ সেটা। জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শেষ করে দিলাম। আর আমি ভিডিওটা আর প্রশ্নগুলো দিয়ে দিছি, আপনারা সবাই ডাউনলোড করে নিন। আর যদি কেউ ভিডিও না পেয়ে থাকেন তাহলে আমাকে মেসেঞ্জারে নক করবেন। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। সবাইকে শুভরাত্রি, ঠিক ধন্যবাদ। আছে স্যার। জি স্যার, শুভরাত্রি, ভালো থাকবেন।